আর শুরুতেই আমরা নজর রাখছি নেপালের দিকে। ঘরের চাপে একেবারে ছারখার নেপাল সরকার। সেনা শাসনের পথে নেপাল। নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ নেপালের সেনা প্রধানের। কেপি শর্মা ওলিকে পদত্যাগের নির্দেশ। কেপি শর্মা ওলির বিরুদ্ধে নেপালে ক্ষোভের আগুন। আমরা দেখেছি গতকালই আন্দোলন, দফায় দফায় আন্দোলন, বিক্ষোভ, সেই আন্দোলনের আজ সকাল থেকেও দেখা গেছে। এবং অবশেষে তাহলে কি এই প্রশ্নটাই সামনে আসছে, সেনা শাসনের পথে কি নেপাল? নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ নেপালের সেনা প্রধানের। আরো একবার আপনাদেরকে জানাবো, কেপি শর্মা ওলিকে পদত্যাগের নির্দেশ, কারণ গণবিদ্রোহ, সেই গণবিদ্রোহে পালাচ্ছেন মন্ত্রীরা। কেপি শর্মা ওলির বিরুদ্ধে নেপালে ক্ষোভের আগুন। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মৈত্রী, আমরা দেখেছি গতকালের আন্দোলনের আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ, আন্দোলন, এবং এই আন্দোলনের জেরে, এই গণবিদ্রোহের জেরে মন্ত্রীরা পালাচ্ছেন। অবশেষে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ। তাহলে কি সেনা শাসনের পথেই নেপাল? দেখো, এখনো পর্যন্ত ইঙ্গিত কিন্তু সেরকম দিকেই যাচ্ছে। তার কারণ প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিকদেলের মাধ্যমে, এবং এই বিভিন্ন সেনাবাহিনীর সূত্র মারফত এই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী ওলির তরফ থেকে আবেদন করা হয়েছিল যেন সেনাবাহিনী গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন। আমরা গতকাল থেকেই দেখেছি যে সেনা এবং নেপাল পুলিশের সঙ্গে, আধা সেনার সঙ্গে কিন্তু নেপাল সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে এই যে বিক্ষোভের আগুন আছে সেই বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য। কিন্তু আজকে পরিস্থিতি আরো হাতের বাইরে চলে গেছে। কাঠমান্ডু থেকে আগুন ছড়িয়ে পড়েছে অন্যান্য যে শহরগুলি রয়েছে সেখানে, এবং একের পর এক মন্ত্রী, এমনকি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাসভবনও কিন্তু এই যে বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা পায়নি। সেখানেও কিন্তু হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে পার্টি অফিসেও। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলেন প্রধানমন্ত্রী ওলি, এবং সেখানে প্রধানমন্ত্রী ওলিকে সেনাবাহিনীর তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। সেনাপ্রধান পরামর্শ দিয়েছেন পদত্যাগের জন্য, এবং তারপর সেনাবাহিনী গোটা পরিস্থিতিটা তারা সামলাবেন বলে আশ্বস্ত করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে সেনাবাহিনীর হেলিকপ্টার, সেটিকে ওলির বাসভবনের আশেপাশে দুটি সেনাবাহিনীর হেলিকপ্টার দেখা গিয়েছে, এবং যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে যদি পদত্যাগ করেন সেক্ষেত্রে তার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দেশ ছাড়তে পারেন প্রধানমন্ত্রী ওলি। কারণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি যে খুব একটা নিরাপদ বোধ করছেন না, কারণ যেভাবে একের পর এক মন্ত্রীদের, এমনকি প্রধানমন্ত্রী তারও বাসভবনে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব একটা সুরক্ষিত বোধ করছেন না উনি। ফলে সেখানে তিনি দেশ ছাড়তে পারেন এমন সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, যে প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে সেনাবাহিনী প্রধানের মাধ্যমে। এবার দেখার যে ওলি তিনি কোন সিদ্ধান্ত নেন, তার কারণ সকাল থেকে যত দিন এগোচ্ছে, তত দিন গড়াচ্ছে, এই বিক্ষোভের আগুন কিন্তু আরো বেশি ছড়িয়ে পড়ছে। এবং যেটা মনে করা হয়েছিল, এবং কেপিএস ওলি তিনি নিজেই উল্লেখ করেছিলেন, তিনি একটি সর্বদল বৈঠক ডেকেছিলেন সন্ধ্যে 6টায়। যদিও সেই বৈঠকের কোথায় হবে বৈঠক সে বিষয়ে তিনি কোনো খুব সুস্পষ্ট ইঙ্গিত দেননি। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে, যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, তাতে একের পর এক সাংসদরা তারা পদত্যাগ করে দিয়েছেন, এবং যারা বিক্ষোভকারীরা রয়েছে তাদের তরফ থেকে দাবি তোলা হচ্ছে যে প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগ করতে হবে। তার কারণ যেভাবে 19 জন বিক্ষোভকারী যারা নিরস্ত্র ছিল, যারা স্কুলে ইউনিফর্মে ছিল, তাদের মধ্যে অনেকে, তাদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে ওলি প্রশাসনের তরফ থেকে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে পদত্যাগ করতে হবে, নচেত এই প্রতিবাদ থামবে না। ফলে এখন দেখার যে প্রধানমন্ত্রী ওলি তিনি পরবর্তী কি সিদ্ধান্ত নেন, তার পদক্ষেপ কি হয়। একেবারেই বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল। ওলি সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতে রীতিমতো তাণ্ডব। প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়। নেপালের প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ডেপুটি প্রাইম মিনিস্টারের বাড়িতে হামলা করা হয়। একাধিক মন্ত্রী, প্রাক্তন মন্ত্রীর বাড়িতেও হামলা করা হয়। কাঠমান্ডু শহরে কারফিউ জারি করা হয়েছে। নেপালের এই সংঘর্ষে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 19 এবং জখম হয়েছেন অন্তত 300 জন। গৃহযুদ্ধে চাপের মুখে ওলি সরকার, চাপের মুখে ইস্তফা একের পর এক মন্ত্রীর।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতে রীতিমতো তাণ্ডব। প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়। নেপালের প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ডেপুটি প্রাইম মিনিস্টারের বাড়িতে হামলা করা হয়। একাধিক মন্ত্রী, প্রাক্তন মন্ত্রীর বাড়িতেও হামলা। বিদ্রোহের আগুনে কার্যত জ্বলছে নেপাল। নেপালে ক্ষোভের বিস্ফোরণ, ঘরের চাপেই ছাড়খাড় নেপাল সরকার। প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, ক্ষিপ্ত জনতার। কেপি শর্মা ওলির যে বালকোটের বাড়ি, সেখানে দাউ দাউ করে আগুন। ওলি অন্য বাড়িতে থাকায় অল্পের জন্য প্রাণ রক্ষা, এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। কার্যত জনবিক্ষোভে তছনছ নেপালের ক্ষোভের বিস্ফোরণ, এবং ঘরের চাপেই ছাড়খাড় নেপাল সরকার। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী, তার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। একাধিক মন্ত্রী, প্রাক্তন মন্ত্রীর বাড়িতেও হামলা। কাঠমান্ডু সহ একাধিক জায়গায় কারফিউ জারি করা হয়েছে। আবারও আমরা যোগাযোগের চেষ্টা করব। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, একেবারে বিভিন্ন জায়গায় তাণ্ডব, ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। মূলত কোন কোন জায়গাগুলিকে এখন এই মব টার্গেট করছে? একেবারে যদি জায়গার কথা বলা হয়, তাহলে গতকাল যেটা দেখা গিয়েছিল যে কাঠমান্ডু শহরে এবং মূলত পার্লামেন্টের সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং পার্লামেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন বিক্ষোভকারীরা। কিন্তু আজকের যে ছবি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু কাঠমান্ডুর বাইরে একাধিক জায়গা, ললিতপুর থেকে শুরু করে বাইসেকপতি থেকে শুরু করে ভক্তপুরের মতো জায়গা, সেখানেও কিন্তু বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। এবং সেই সমস্ত জায়গায় যেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বাসভবন রয়েছে, এমনকি একাধিক মন্ত্রীর বাসভবন রয়েছে, সেখানে বিক্ষোভকারীরা ঢুকে গিয়েছেন, ভাঙচুর চালিয়েছেন, অগ্নিসংযোগ করে দিয়েছেন, সেই ছবি দেখা গিয়েছে। এর পাশাপাশি কাঠমান্ডু শহরও কিন্তু এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে প্রাণ হয়ে রয়েছে। যেটা আমরা জানতে পারছি যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কাঠমান্ডুর মূল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টকে সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে সমস্ত বিমান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার কারণে। তার কারণ যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি, কাঠমান্ডুর একাধিক রাস্তায় সেখানে বিক্ষোভকারীরা রাস্তায় রয়েছেন এবং তাদের সঙ্গে কার্যত বাহিনীর খণ্ডযুদ্ধ চলছে। টায়ার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাহিনীকে দেখেই ইট ছোড়া হচ্ছে এবং পাল্টা বাহিনীর তরফ থেকেও কিন্তু লাঠিচার্জ, শূন্যে গুলি চালানো, এই সমস্ত কিছু করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু যত দিন গড়াচ্ছে ততই কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাচ্ছে। আমরা গতকালই দেখেছিলাম যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পদত্যাগ করেছিলেন এবং আজকে একে একে অন্যান্য মন্ত্রীরা, কৃষিমন্ত্রী পদত্যাগ করেছেন, একাধিক সাংসদ তারা পদত্যাগ করে দিয়েছেন এবং সেখানেও কিন্তু তারাও কিন্তু নিজেদের নিরাপত্তার অভাব বোধ করছেন এবং একই সঙ্গে তারাও চাইছেন যে প্রধানমন্ত্রী ওলি তিনি পদত্যাগ করুন। সাধারণ মানুষ, একেবারে যারা ছাপোষা সাধারণ মানুষ, তারা বিক্ষোভের জন্য তারা রাস্তায় নেমে এসেছেন। তাদের বক্তব্য দুটো। এক হচ্ছে এই সরকারের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ রয়েছে, কারাপশনের অভিযোগ, সাধারণ মানুষকে না দেখা, তাদেরকে পরিষেবা না দেওয়ার অভিযোগ রয়েছে এবং তার উপরে গতকাল যেভাবে 19 জন আন্দোলনকারী বিক্ষোভকারীর ওপর গুলি চালানো হয়েছে এবং যার জেরে তার 19 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 300-র ওপরে, প্রায় 400-র কাছাকাছি মানুষ আহত হয়েছেন, বিক্ষোভকারী আহত হয়েছেন এবং তার মধ্যে স্কুল পড়ুয়ারা রয়েছে যারা স্কুল ইউনিফর্মে এসেছিলেন প্রোটেস্ট করতে। সেই বিষয়টাতেও কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ এবং তারাও রাস্তায় নেমেছেন। কাঠমান্ডু জুড়ে আজ সকাল 8:30 থেকে কারফিউ জারি হয়েছে। গোটা কাঠমান্ডু শহর এই মুহূর্তে সেনাবাহিনী সহ অন্যান্য যারা সিকিউরিটি এজেন্সিরা রয়েছে তাদের দখলে রয়েছে। কিন্তু দখল বলা ভুল হবে, দখলে এখনো কিন্তু বিক্ষোভকারীদেরই রয়েছে গোটা শহর কাঠমান্ডু। এবং একে একে নেপালের যে বিভিন্ন শহর রয়েছে সেই শহরগুলিতে কিন্তু এই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে। খুব স্বাভাবিকভাবে একাধিক দেশের তরফ থেকেও কিন্তু তাদের যারা ফরেন ন্যাশনাল রয়েছে, তার কারণ আমরা জানি যে নেপালের ট্যুরিজম বিজনেস হচ্ছে সব থেকে বেশি এবং সেখানে প্রচুর আন্তর্জাতিক ট্যুরিস্টরা আসেন, বিদেশি ট্যুরিস্টরা আসেন। ফলে তাদের সুরক্ষার জন্য কিন্তু একাধিক নির্দেশিকা বিভিন্ন দেশের যারা কনসুলেট রয়েছে তাদের তরফ থেকে দেওয়া হচ্ছে। ভারতের তরফ থেকেও ভারতের যারা বাসিন্দারা রয়েছেন, নেপালে যারা রয়েছেন, তাদেরকে সুরক্ষিত থাকার কথা বলা হয়েছে এবং বিভিন্ন সময়ে সেখানকার
এমবাসির তরফ থেকে যা যা পরামর্শ দেওয়া হবে সেই পরামর্শ মানার কথা বলা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। ফলে সব মিলিয়ে দিন যত এগোচ্ছে তত কিন্তু নেপালের পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে। গতকালের পর মনে হয়েছিল যে আজকে থেকে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, কিন্তু সেটা নিয়ন্ত্রণে আসার বদলে আরো বেশি অগ্নিগর্ভ হয়ে উঠছে। একেবারে আরো বেশি ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে। শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল, জনরোষের মুখে সরকার। 26টি সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যান হওয়ায় সেই বিক্ষোভ শুরু হয়। গতকাল সকাল থেকে উত্তাল হয় নেপালের রাজধানী কাঠমান্ডু। সংসদের দরজা ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশের গুলিতে 19 জনের মৃত্যু হয়, আহত হয় শতাধিক। শহর জুড়ে কারফিউ। নেপালের ইতিহাসে ঘটনা বিরল। নজর রাখছে ভারত চীন। ক্ষোভের আগুন জ্বলছিল অনেকদিন ধরেই, তাতে ঘি পড়ে সরকারের নয়া সিদ্ধান্ত। প্রতিবাদে ছাত্র যুবদের বিক্ষোভ। উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। জলকামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেটে কাজ হয়নি, সরাসরি গুলি। বেশ কয়েকজনের মৃত্যু, আহত অন্তত 200। 4 সেপ্টেম্বর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেল, ইউটিউব সহ 26টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যান করে দেয় নেপাল সরকার। পুলিশ সরকারের বক্তব্য, 7 দিনের মধ্যে সরকারের খাতায় নাম নথিভুক্ত করানোর নির্দেশ ছিল। 26টি সোশ্যাল মিডিয়া নেপালের সরকারি নির্দেশ মানেনি, তাই ব্যান। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যান হওয়ার পর থেকেই ক্ষোভ বাড়তে থাকে। যাদের বয়স 28-এর মধ্যে, অর্থাৎ জেন জি, তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে বেশি। সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ এনে রাজপথে নামার ডাক দেয় বেশ কয়েকটি সংগঠন। সোমবার সকালে কাঠমান্ডুর বানেশ্বর থেকে প্রথম বিক্ষোভ শুরু হয়। বেলা গড়াতেই পরিস্থিতি স্থানীয় পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। ছাত্র যুবদের একাংশ ব্যারিকেড ভেঙে নেপালের সংসদে ঢুকে পড়ে। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। ছোড়া হয় রাবার বুলেট। কাঠমান্ডু ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে সেনা। কিন্তু শুধুই কি সোশ্যাল মিডিয়া ব্যানের বিরোধিতায় এই বিক্ষোভ? এখানে একটা জিও পলিটিক্সের প্রশ্ন এখানে চলে আসছে। চায়নার যতগুলো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে তারা কিন্তু কেউ বাতিল হয়নি, কারণ তারা সবাই সরকারের কাছে রেজিস্টার করেছিল। কিন্তু আমেরিকা বেস যতগুলো প্ল্যাটফর্ম আছে এরা কিন্তু কেউ এখনো পর্যন্ত রেজিস্টার করেনি। 7 দিন সময় পাওয়া সত্ত্বেও কেন হলো না? তাহলে কি ভারতের সীমান্তে আবার করে বাংলাদেশের মতো আরেকটা দেশে একটা রিজিম চেঞ্জ করানোর একটা প্রচেষ্টা বলে দেখা যাচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে বিষয়টার ভেতর এরকম একটা কিছু থাকতে পারে। 2008 সাল থেকে কমিউনিস্ট সরকার, 17 বছরে 13 বার সরকার পড়েছে, কিন্তু নেপালের শান্তি স্থিতাবস্থা ফেরেনি। গত মার্চ মাসে নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু হয়েছিল। পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন করতে হয়েছিল। সেই বিক্ষোভের 6 মাস কাটতে না কাটতেই ফের অশান্তির আবহ নেপালে। সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আর্থিক বৈষম্য ও স্বজন পোষণের। ক্ষমতাসীন দলের নেতাদের ছেলেমেয়েরা যে আর্থিক সচ্ছলতার মধ্যে থাকেন তা দেশের বেশিরভাগ তরুণের কল্পনার বাইরে। অভিযোগ দুর্নীতি। এসব নিয়ে জেন জির মধ্যে ক্ষোভ বেড়েছে, যে ক্ষোভের আঁচে জ্বলছে নেপালের সংসদ। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির নিরাপত্তা আরও বাড়াতে হয়েছে। দফায় দফায় বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিক্ষোভের সামনের সারিতে তরুণরা, যা চাপে ফেলেছে সরকারকে। অলি সরকার, যা কিনা চীনের বন্ধু সরকার বলে পরিচিত, তাদের চাপে থাকা ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ? ভারতের উপর একটা চাপ আসতে পারে, যেটা ইমিগ্রেশনের চাপ হতে পারে, একটা অর্থনৈতিক চাপ আসতে পারে, কিন্তু এর একটা লং টার্ম ইম্প্যাক্টও আছে, যেটা কিন্তু ভারতের ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। মোনার্কি যে রেভলিউশনটা নেপালে হচ্ছে এবং তার জেরে যদি মোনার্কি ফিরে আসে তাহলে ভারতের জন্য ইতিবাচক হবে। বৃহত্তর ক্ষেত্রে যদি দেখি, ভারতের যে ইমেজ আছে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ইমেজ, যদি নেপালে মোনার্কি আসে এবং সেখানে যদি ভারত সেই মোনার্কির ক্ষেত্রে সাপোর্ট হয়ে দাঁড়ায়,